আপনি কি জানেন ভারতের ইতিহাসে এমন একটা সময় ছিল যখন দেশের প্রতিটি রাজ্য ও লোকসভা নির্বাচন একই সঙ্গে হতো, তারপর হঠাৎ সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু কেন কেন প্রায় 60 বছর পুরনো সেই ব্যবস্থাটাকে আজ আবারও ফেরানোর জন্য মরিয়াই বিজেপি সরকার? তাহলে কি বিজেপি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়? कान खोल कर सुन लो, ये देश धर्मशाला नहीं है, यहाँ वो ही रहेगा जो इस देश में जन्मा। কেন হঠাৎ দরকার বিজেপির 360 জন সাংসদের? সরকার চালানোর জন্য, নাকি ভারতের রাজনৈতিক মানচিত্রটাকে পুরোপুরিভাবে বদলে দেওয়ার জন্য? कई विपक्षी पार्टियों के सांसद लगातार एनडीए या बीजेपी में शामिल हो रहे हैं। That the deal was 50 crores per MP, with 15 crores being paid in advance. Operation Lotus. কোন অঙ্কে পশ্চিমবঙ্গের তৃণমূল থেকে শুরু করে মহারাষ্ট্রের শিবসেনা ও উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির একাধিক সাংসদ তারা নিজেদের দল ছেড়ে বিজেপিতে জয়েন করেছে? কেন পশ্চিমবঙ্গকে এই খেলার প্রথম যুদ্ধক্ষেত্র বানানো হচ্ছে? এই ডিমিলিটেশন কি? এটা কি সত্যি ভোটারের সমান মূল্য নিশ্চিত করবে, নাকি দক্ষিণ ভারত থেকে শুরু করে ভারতবর্ষের একাধিক বিরোধী শাসিত দলগুলির রাজনৈতিক ক্ষমতাকে তারা কমিয়ে দেবে? ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি সত্যিই কোটি টাকা বাঁচাবে, নাকি দেশের ছোট দলগুলির অস্তিত্ব বিপদের মুখে ফেলবে? वन नेशन वन इलेक्शन के पीछे नरेंद्र मोदी जी का और भारतीय जनता पार्टी का विचार ये है, इससे ज्यादा रिपीटेड खर्चा होता रहता है और इसके साथ साथ डेवलपमेंट के सारे काम कोड ऑफ कंडक्ट के कारण रुक जाते हैं। एक साथ चुनाव होने से खर्चे का व्यय कम होगा, पॉलिसी मेकिंग में सरलता हो जाएगी और जनता भी कंफ्यूजन के बगैर जिसको चाहेगी उसको 5 साल के लिए काम सौंपकर देश के विकास के काम में लग जाएगी, अपने परिवार को समृद्ध बनाने के काम में लग जाएगी। ইতিহাসে কি অন্য কোনো দেশ এই পথে হেঁটেছে? আর যদি তারা হেঁটেছে, তারা কি সেখান থেকে লাভবান হয়েছে, নাকি তাদের গণতন্ত্র দুর্বল হয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি ভারতের উন্নয়নের মাস্টারস্ট্রোক, নাকি আগামী 20 বছর নিজেদের অস্তিত্ব বাঁচানো, নিজেদের ক্ষমতা বজায় রাখার এক সবচেয়ে বড় রাজনৈতিক চাল? নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনের আজ বাস্তব চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরব, কারণ আপনারাও জানেন আমরা খবর করি না, খবরের পেছনে গল্পটাকে খুঁজে বের করি। তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিও শেষ পর্যায়ে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেটা থেকে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এটা কি ঠিক করছে নাকি ভুল করছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সালটা ছিল 2024। বিজেপি যতই বলুক আপকি বার 400 পার, বিজেপির গাড়ি 240ই আটকে যায়। এদিকে কেন্দ্রের সরকার গঠনের জন্য লাগবে 272টি আসন, আর বিজেপি সেখানে পেয়েছিল মাত্র 240টি। তাই বিজেপি এনডিএর সাথে জোট করে তারা কেন্দ্রে ক্ষমতায় আসে। এবার নেক্সট লোকসভা ইলেকশন 2029 সালে, কিন্তু তার আগেই যদি বিজেপি তারা নিজেদের জয় একবারে নিশ্চিত করে ফেলে, তাহলে কেমন লাগবে বলুন তো? আর সেটা হতে চলেছে পশ্চিমবঙ্গের হাত ধরেই। পশ্চিমবঙ্গ বিজেপি পুরো ভাগ্য বদলে দিতে চলেছে। পশ্চিমবঙ্গ বিজেপির জন্য শুধুমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে প্রথম বিজেপি সরকার গঠন নয়, পশ্চিমবঙ্গ বিজেপির জন্য এক সোনার পায়রায় পরিণত হয়েছে, যার মাধ্যমে বিজেপি ভবিষ্যতে ভারতবর্ষের রাজনীতিকে একেবারে পরিবর্তন করতে চলেছে, একেবারে হাতের মুঠোয় নিতে চলেছে, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চলেছে, আর ভারতের সংবিধানকেও পরিবর্তন করতে চলেছে। আর এই পুরো প্রসেসটাই করবে গণতন্ত্রকে কাজে লাগিয়ে। আবারও বলছি, তারা গণতন্ত্রকে কাজে লাগিয়ে এই পুরো প্রসেসটা করছে, যার ফলে কোনো বিরোধী দলের নেতা বা বিজেপির হেটার্সরা এটা কখনো বলতে পারবে না যে বিজেপি ছলে বলে কৌশলে এই জিনিসটা করেছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কিভাবে বিজেপি এটা করতে চলেছে, আর কিভাবে আগামী 20 বছরের তাদের ক্ষমতার চাবিকাঠি এই পশ্চিমবঙ্গের হাত ধরে খুলতে চলেছে। চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়।
বিজেপি এখন সারা ভারতবর্ষ জুড়ে একটি অপারেশন চালাচ্ছে, আর যার নাম অপারেশন লোটাস 2.0, যার মাধ্যমে ভারতবর্ষের একাধিক আঞ্চলিক দল ও বিজেপি বিরোধী দল থেকে একাধিক সাংসদকে নিজেদের দলে টানার চেষ্টা করছে। লোকসভাতে 360টি সাংসদকে নিজেদের দলে আনার চেষ্টা করছে, আর যার শুভ সূচনাটা শুরু করেছে পশ্চিমবঙ্গের হাত ধরে। আর যদি বিজেপি এটা করতে পারে, তাহলে ভারতের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করবে এই বিজেপি। চলুন এবার বিজেপি কিভাবে সেটা করছে, সেটা সফল করবে, সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়ে। লোকসভাতে টোটাল 543 জন সাংসদ থাকে, যার মধ্যে 3 জন এখন নিষ্ক্রিয় হয়ে গেছে, মানে তারা সক্রিয় নেই, কেউ মারা গেছে বা কেউ ছেড়ে দিয়েছে। এবার তাদের সেই 3টে সাংসদের জায়গা ফিল আপ করতে গেলে তাহলে আবার সেই জায়গাগুলিতে ভোট করাতে হবে। এবার সেটা তো এখন সম্ভব নয়, তাই বর্তমানে লোকসভাতে 540 জন সাংসদ আছে, তার 2/3 মানে তাদের মেজরিটি 360 জন যদি সাংসদ বিজেপি তাদের নিজেদের দিকে টানতে পারে, তাহলে যে কোনো বিল তারা কারো বিরোধিতা ছাড়াই অনায়াসে তারা পাস করতে পারবে। এবার বিজেপি এই 360-এর অঙ্কটা কিভাবে পৌঁছাচ্ছে বা কিভাবে পৌঁছাবে, চলুন সেটা এবার আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, 2024-এর লোকসভা ভোট হয়েছিল, এবার সেখানে বিজেপি 240টি আসন পেয়েছিল, তাহলে বিজেপির সাংসদ সংখ্যা এখন 240টি। এবার তারা তখন এনডিএর সাথে যোগ করে তারা সরকার গঠন করেছিল। এবার বিজেপি আর এনডিএর যৌথ উদ্যোগে এখন তাদের টোটাল সাংসদ সংখ্যা 293। এবার এই 293 থেকে 360, এটা একটা হিউজ নাম্বার। এই নাম্বারটিতে পৌঁছানো বিজেপির জন্য একটি শক্ত ও কঠিন কাজ ছিল, কিন্তু তারপরেই ঘটে গেল এক ঘটনা। 2026-এর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের রেজাল্ট বদলে দিল পুরো বিজেপির ভাগ্য। 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস হেরে গেল, এবং এই তৃণমূল কংগ্রেসের 22 জন সাংসদ তারা এনপিসি একটি দলে যোগ হলো, এবং সেখান থেকে ডাইরেক্টলি এনডিএকে তারা সমর্থন করতে লাগলো। তারা বিজেপির দিকে ঝুঁকে গেল, মানে বিজেপি যেদিকে ঝুঁকবে তারাও সেদিকে ঝুঁকবে। এবার এই 22 জন সাংসদ কেন ঝুঁকলো সেটা তো আপনারা নিশ্চয়ই ভালোভাবেই বুঝতে পারছেন, কারণ ইডিসিবিআইয়ের ভয় আর নিজেদেরকে ওয়াশিং মেশিন করার জন্য। আর এখান থেকেই বিজেপির সেই 360 অঙ্ককে তাদের অ্যাচিভ করার দড়িটা পুরো খুলে গেল। তারপরই কিছুদিন পর হঠাৎ মহারাষ্ট্রের উদ্ধব ঠাকুরের শিবসেনা দলের 6 জন সাংসদ, তারা খবর পাওয়া গেল তারা নাকি দলের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে, তারা যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তার মানে তারাও পরবর্তীকালে খবর এলো যে এই অপারেশন লোটাসে তারা অংশ নিয়েছে। তারপর খবর এলো উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির প্রায় 15 জন সাংসদ তারা এনডিএর সাথে যোগদান করতে চলেছে। এবার বিজেপির হাতে 293 প্লাস 22 প্লাস 6 প্লাস 15 প্রায় 336টি সাংসদের আসন তারা অ্যাচিভ করে ফেললো, কিন্তু তাদের এখনও দরকার 24টি আসন। তখন থেকে শুরু হলো বিজেপির খোঁজাখুঁজি। তারপরই খবর এলো তামিলনাড়ুর ডিএমকের ভাঙন। ডিএমকের প্রধান স্ট্যালিন তিনি এতদিন কংগ্রেসের সাথেই হাত ধরেছিল, কিন্তু সেখানে যখন বিজয় থালাপতি তিনি জিতে যায় এবং সেখানে তাদের নিজেদের সরকার গঠন করে, তারপরে এদের পেছনে ওই ইডিসিবিআইয়ের যে সেই মাস্টার স্ট্রোকটি খেলতে শুরু করে, মানে ইডিসিবিআই এদের পেছনে লাগিয়ে দেওয়া হয়। তখনই খবর আসে ডিএমকে নাকি এই এনডিএর সাথে যোগ হতে চলেছে, মানে বিজেপির সাথে যোগ হতে চলেছে, এবং তারা যা বলবে তারা সেটাই সমর্থন করবে, এবং তাদের কিছু শর্ত আছে। এবার সেই শর্তগুলো তো আপনারা বুঝতেই পারছেন কী কী হতে পারে। এই ইডিসিবিআই যাতে না বেশি লাগে, তাদের বেশি ঝামেলা করে, তো এটা তো সেখান থেকে প্রায় 22 জন সাংসদের ভাঙনের খবর এলো, এবং বিজেপির তাহলে আর মাত্র পড়ে রইল তাদের আর দরকার 2 জন সাংসদের। এবার এই 2 জনের সাংসদ নাকি বিজেপি আরও জোগাড় করে ফেলেছে বলে খবর আসছে। আম আদমি পার্টির কিছু সাংসদ নাকি বিজেপিতে মানে এনডিএতে জয়েন করতে চলেছে। এবার 2 জন নয়, সেখান থেকে নাকি 10 জনের খবর আসছে, মানে বিজেপি 360 নয় 370-এর সাংসদের আসন সংখ্যা তারা অ্যাচিভ করে ফেলবে।
আর যদি এটা অ্যাচিভ হয়ে যায় মানে কি এটা হয়ে গেছে, তাহলে বিজেপি প্রথম যে কাজটা করবে, প্রথম তারা ডিমিলিটেশন বিল নিয়ে আসবে এবং সেটাকে সংসদে পাস করাবে। এবারে ডিমিলিটেশন বিল কি এবং সেটার কি সুফল ও কুফল আছে এবং কেন বিজেপি 2029 লোকসভা ভোটের আগেই তাদের জয় নিশ্চিত করে ফেলেছে, সেটা কেন আমি বলছি, চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়। ডিলিমিটেশন যদি সহজ ভাষায় আপনাদের বলি, যার মানে সমতা বজায় রাখা, মানে সমানভাবে ভাগ করে দেওয়া। ধরুন আপনাদের একটা সহজ সরল উদাহরণ দিয়ে বুঝে দিই। ধরুন এ নামে একটা সাংসদ আর বি নামে একটা সাংসদ। এ নামে একটি সাংসদ যার আন্ডারে 1 লক্ষ পপুলেশন আছে, মানে সে 1 লক্ষ পপুলেশনের উপর কাজ করে। আবার বি নামক সাংসদ যার হয়তো সে জনবহুল এলাকা, সেখানে 10 লক্ষ পপুলেশন আছে, মানে এই এ নামক সংসদকে তার 1 লক্ষ পপুলেশনের উপর কাজ করতে হচ্ছে, কিন্তু এই বি নামক সংসদকে 10 লক্ষ জনতার উপর কাজ করতে হচ্ছে। তারপরে কি হচ্ছে যে এই 1 লক্ষ এই মানে সাংসদ নাম্বার এ, সে 1 লক্ষ জনতার উপর যখন কাজ করছে, তার কাজ করার সহজ সরল হচ্ছে, সে ভালোভাবে সেগুলোকে দেখাশোনা করতে পারছে, উন্নয়ন ভালো হচ্ছে। কিন্তু সেই বি নামক সাংসদটা যার আন্ডারে প্রায় 10 লক্ষ পপুলেশন আছে, তো সেখানে তার দ্বারা এতটা উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। তো সেই জন্যই এই ডিলিমিটেশন বিল এটাকে আনা হচ্ছে। এর প্ল্যানিং আজকে নয়, 2020 সাল থেকে তৈরি করে রেখেছে। কারণ যখন 2020 সালে নতুন পার্লামেন্ট তৈরি হয়েছিল, তখনই সেখানে সাংসদদের বসার সিট অনেক বেশি করে বানানো হয়েছে। তারপর এই ডিলিমিটেশন বিল লোকসভা সংসদে নিয়ে আসা হয়, কিন্তু বিরোধীরা সেটাকে রিজেক্ট করে দেয়, তারা এই বিল পাস করতে দেয়নি এবং তাদের পক্ষে যুক্তি হিসাবে দেখায় যে ভারতের জনবহুল রাজ্য যেমন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও পশ্চিমবঙ্গ, এই সমস্ত রাজ্যগুলি বিজেপি শাসিত রাজ্য। এবার যদি এই বিল ডিলিমিটেশন বিল পাস হয়ে যায়, যার ফলে এই জনবহুল রাজ্যগুলিতে বিজেপির সাংসদের সংখ্যা বেড়ে যাবে, আর যেসব মানে কম জনসংখ্যাযুক্ত রাজ্যগুলি, সেখানে সেই পরিমাণ সাংসদের সংখ্যা পারবে না। এর ফলে ডাইরেক্টলি বিজেপির ফায়দা হবে, পার্লামেন্টে বিজেপির সাংসদ সংখ্যা বেড়ে যাবে, যার ফলে যে কোনো বিল তারা অনায়াসেই নিজেদের সাংসদ দ্বারা পাস করিয়ে নেন। আর এই মাস্টার স্ট্রোকটাই বিজেপি খেলেছে। এবার এই মাস্টার স্ট্রোকের পেছনে কার সবচেয়ে বড় হাত আছে জানেন? সেই বিজেপির চাণক্য অমিত শাহ। हंस रहे हैं गृह मंत्री जी हंस रहे हैं। पूरी योजना बना रखी है चाणक्य आज अगर जिंदा होते तो वो भी चौंक जाते आपकी राजनीतिक कुटिलता में। এবার বিজেপি যদি 360 জন সাংসদ নিজেদের দলে টানতে পারে, তাহলে বিজেপি প্রথমেই ডিলিমিটেশন বিলটি পাস করে নেবে সেই সাংসদ দ্বারা, যার ফলে তারা 2029 লোকসভা ভোটে তাদের ভোটের আগেই তারা নিজেদের জয় নিশ্চিত করে নেবে। মানে মাস্টার স্ট্রোকটা বুঝতে পারছেন। তারপর 2029 তারা জিতে যাওয়ার পর তারা আরও একটি বিল পাস করানোর চেষ্টা করবে, আর সেই বিলটাই চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই। সেই বিলটার নাম ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যার মানে একটাই দেশ এবং ভোট একটাই হবে। আমাদের দেশে 2 রকমের ভোট হয়, একটা লোকসভা আর একটা বিধানসভা। লোকসভা ভোটটি হয় সেখানে কেন্দ্রে কোন পার্টি ক্ষমতা থাকবে তার উপর ভিত্তি করে, মানে দেশের কি উন্নয়ন হচ্ছে তার উপর ভিত্তি করে। আর বিধানসভা ভোটটি হয় রাজ্যে কোন পার্টি ক্ষমতা থাকবে, রাজ্যে এলাকায় কি উন্নয়ন হচ্ছে তার উপর ভিত্তি করে। এবার বিজেপি বলছে যে আমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিলটি নিয়ে আসবো, যার ফলে দেশে একটাই ভোট হবে, মানে লোকসভা বিধানসভা একবারই ভোট হবে। এবার বিজেপির যে কথা, মানে বিজেপির যে বক্তব্য, যে তাদের যে লক্ষ্যমাত্রা বিকশিত ভারত, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে তাদের প্রচুর অসুবিধা হচ্ছে। इसके साथ साथ डेवलपमेंट के सारे काम कोड ऑफ कंडक्ट के कारण रुक जाते हैं। मैं मानता हूं इससे देश की बहुत बड़ी हानि है। और दूसरा, एक साथ चुनाव होने से खर्चे का व्यय कम होगा, पॉलिसी मेकिंग में सरलता हो जाएगी और जनता भी कंफ्यूजन के बगैर जिसको चाहेगी उसको 5 साल के लिए काम सौंपकर देश के विकास के काम में लग जाएगी, अपने परिवार को समृद्ध बनाने के काम में लग जाएगी। तो वन नेशन वन इलेक्शन एक सॉल्यूशन है। যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা হয়, তাহলে একটা সুবিধা, খরচা কমে যাবে এবং সেই টাকা উন্নয়নের উপর কাজ করা যাবে।
এছাড়াও বিজেপির আর একটা বক্তব্য যে 12 মাসে 13টা ভোট লেগেই আছে, যে কোনো না যে কোনো সময় যে কোনো রাজ্যে ভোট হচ্ছে, যার ফলে তারা কোনো রাজ্যে উন্নয়ন করতে গেলে সেখানে যদি ভোট চলে আসে তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাচ্ছে, যার ফলে সেখানে অসুবিধা হচ্ছে। এবার এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের উপর বিরোধীদের তাদের যুক্তি একটু অন্যরকম। তারা বলছে যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন করলে যার ফলে ভারতের আঞ্চলিক দলগুলি মানে বড় বড় যে পার্টি তাছাড়া যে ছোট ছোট পার্টি সেগুলি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, সেগুলি আস্তে আস্তে হারিয়ে যাবে। এবার যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা হয় তাহলে যখন বছরে একবারই ভোট হবে, এবার সেই ভোট প্রচারে ভোটের সময় যে খরচা এই ছোট ছোট দলগুলি তাদের কাছে এত টাকাও নেই এবং তারা সেটা বহন করতে পারবে না। কিন্তু বিজেপির মতন বড় পার্টি যাদের ফান্ড অনেক, টাকা অনেক, তারা অনায়াসই ভোট প্রচার ভালো করতে পারবে এবং তারা যুগের পর যুগ জিতে যাবে এবং তাদেরকে কেউ টক্কর দিতে পারবে না। अगर ये विधेयक पारित होता है तो समझ लीजिए कि इस देश में लोकतंत्र खत्म हो जाएगा। अध्यक्ष महोदय, मौजूदा सरकार एक बार फिर इस देश की जनता की आंखों में धूल झोंकने का काम करके देश की अखंडता पर बहुत बड़ा हमला कर रही है और कुछ प्रदेशों की ताकत कम करके लोकतंत्र की धज्जियां उड़ाकर अगले चुनाव के लिए अपनी पार्टी की मजबूती का ढांचा बनाया जा रहा है। এবার তাদের আরও একটি যুক্তি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করলে প্রচুর পরিমাণ এত ফোর্স একদিনে সব জায়গায় যদি ভোট হয় এত ফোর্স নিয়ে আসবে কোথা থেকে, যার ফলে সেখানে ভোট চুরির মাত্রা বেড়ে যাবে এবং সেই আঞ্চলিক বা ছোট দলগুলি যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তাদের ভোটকর্মী না থাকার ফলে সেখানে ভোট চুরির মানও অত্যাধিক হারে বেড়ে যাবে, যার ফলে বড় বড় দলগুলি অনায়াসে এই ছোট দলগুলিকে তারা খেয়ে ফেলবে। ছোট ছোট এই আঞ্চলিক দলগুলি তাদের কাছে হেরে যাবে এবং বড় দলগুলি বছরের পর বছর রাজত্ব করবে। এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটি কি মোদী সরকারের ধারণা? কিন্তু আসল সত্যটা যদি বলি এটা মোদী সরকারের ধারণা নয়। এর আগেও অনেকবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই ফর্মুলা কাজে লাগানো হয়েছে এবং এইভাবে ভোট হয়েছে 1951, 1952, 1957, 1962 ও 1967। এই সালগুলিতে দেশের রাজ্য মানে বিধানসভা ও লোকসভা ভোট একই সঙ্গে হয়েছিল, মানে দেশে একবারই করে ভোট হয়েছিল আর তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। এবার আপনার মনে প্রশ্ন আসবে যদি এটা ভালোই ছিল তাহলে চেঞ্জ হলো কেন? চলুন সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়। 1967 সালের পর ভারতের রাজনীতি এক বড় পরিবর্তন শুরু হয়, যেখানে কংগ্রেস আস্তে আস্তে দুর্বল হয়। তারা তাদের যে এই মানে ভোটে তারা সেইভাবে ভালোভাবে অংশগ্রহণ করতে পারে না, তাদের ভেঙে যায় এবং আঞ্চলিক দলগুলি আস্তে আস্তে গজিয়ে ওঠে। এবার যার ফলে 1970 সালে আগাম লোকসভা নির্বাচনে তারা ভেঙে যায় এবং 1971 সাল থেকে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই প্রথাটিও আস্তে আস্তে গায়েব হয়ে যায়। চলুন নেক্সট অধ্যায় দেখে নিই আর একটা কোন বিল যেটা পাস করে ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত করতে পারে বিজেপি সরকার। চলুন সেটা দেখে নিই নেক্সট অধ্যায়। বিজেপি যদি লোকসভায় 360 জন সাংসদ তারা গঠন করতে পারে তাহলে তারা আরও একটি কাজ করতে পারে, ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে পারে। যখন ভারতের পুরনো সংবিধানে তখন কিন্তু এই সেকুলারিজম কথাটি ছিল না, কিন্তু তারপর ইন্দিরা গান্ধীর সময়কালে যখন এমার্জেন্সি সিচুয়েশন আসে, যখন ইন্দিরা গান্ধী একাধিক নেতাকে তাদের মানে একাধিক সাংসদকে তারা জেলে পুরে দিয়ে তাদের দ্বারা জোর করে ক্ষমতা কেড়ে নিতে শুরু করে, তখন ইন্দিরা গান্ধী একটি সম্প্রদায়ের মানুষের ভোট পাওয়ার জন্য এই সেকুলারিজম শব্দটি তখন বিল পাস করায় এবং ভারতের সংবিধানে তুলে ধরে। এবার বিজেপি যদি 360-এর এই সাংসদ সংখ্যাটা তারা পার করতে পারে তাহলে বিজেপি এই সেকুলারিজম শব্দটি ভারতের সংবিধান থেকে মুছে ফেলবে, সেই বিল পাস করাবে এবং হয়তো তারা ডাইরেক্ট এই সেকুলারিজম শব্দটিকে নাও মানে তুলতে পারে, কিন্তু এমন কিছু বিল এমন কিছু নতুন নিয়ম আনতে পারে যার ফলে হয়তো ভারত বাইরে থেকে নয় কিন্তু ভিতর থেকে হিন্দু রাষ্ট্রে পরিণত হতে পারে। রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন? ক্ষমতায় আসা নয়, ক্ষমতা ধরে রাখা। এবার বিজেপি যদি এই ডিলিমিটেশন ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিলগুলিকে
360 জনের এই সাংসদের মাধ্যমে তারা পাস করাতে পারে, তাহলে বিজেপি ভারতবর্ষের রাজনীতিতে তাদের জমি, তাদের মাটি শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। আগামী বহু বছর বিজেপি কেন্দ্রীয় ক্ষমতার প্রধান শক্তি হিসাবে থেকে যেতে পারে। এবার এই যে বিজেপির পরিকল্পনা, এটা শুধুমাত্র বিজেপির পরিকল্পনা নয়, এটা সেই বিরোধী দলের একটি মহান পরীক্ষা। তার কি পারবে একজোট হয়ে এই বিল এগুলি কি প্রতিরোধ করতে, নাকি তারা নিজেদের দ্বন্দ্বে আরও দুর্বল হয়ে যাবে? এবার আপনি যদি ভোটার হন তাহলে আপনি কি চাইবেন? একটি স্থিতিশীল সরকার নাকি বহু কণ্ঠস্বরের প্রতিধ্বনিত্ব? একটা বিষয় পরিষ্কার, ডিলিমিটেশন হোক কিংবা ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এগুলি শুধুই বিল নয়, এগুলি ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এক বিশাল বিতর্ক। কেউ এটাকে উন্নয়নের মাস্টারস্ট্রোক বলবেন, আবার কেউ বলবেন ক্ষমতার কেন্দ্রীয়করণের পরিকল্পনা। কিন্তু শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার? আপনার। কারণ গণতন্ত্রে জনগণই শেষ কথা বলবে। কারণ রাজনীতিতে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। একসময় কংগ্রেস অজেয় ছিল, কিন্তু তারা একদিন হেরে গেছে। সেই রকমই এখন যেমন বিজেপি শক্তিশালী, সেই রকমই এমন সময় আসবে বিজেপির কেউ টক্কর দেবে, বিজেপিকেও একদিন হারতে হবে। একটা সময় আসবে হয়তো বিজেপি আর কেন্দ্রের ক্ষমতায় থাকবে না, অন্য কোনো দল কেন্দ্রের ক্ষমতায় থাকবে। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং আমাকে এই লাইক দিয়ে উৎসাহ দিন, কারণ আপনারা দেখছি লাইক করছেন না। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এই রকমই ভিডিও দেখার জন্য, বাস্তবে ঘটে যাওয়া ঘটনাগুলো, তাহলে আমার চ্যানেলে বাস্তবতা বড় কঠিন সেই লাল বটনটা টিপে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার মতামত কমেন্টে জানান, এই ডিলিমিটেশন ও ওয়ান নেশন ওয়ান ভোট এটা কি মাস্টার স্ট্রোক নাকি ডেমোক্রেসিকে মেরে ফেলা হচ্ছে? তো সেটি কমেন্টে জানান। আর এই ফ্রি বাস সার্ভিস কীভাবে মহিলাদের একটি বিপদের মুখে ঠেলে দিচ্ছে, সেই ভিডিও দেখার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। এবার এই অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার, এটা কি সত্যি সাহায্য না হয়রানি, সেই ভিডিওটা দেখার জন্য বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন।